মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে যাকে আমরা ক্যাফে লাইভে আমন্ত্রণ জানিয়েছি তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ক্যামেরার সামনের মানুষ, আবার একই সাথে ক্যামেরার পেছনের মানুষ। ক্যামেরার পেছনের মানুষ কারণ তিনি একজন নির্মাতা, আর ক্যামেরার সামনের মানুষ কারণ তিনি একজন অভিনেতাও, এবং তার অভিনীত চরিত্রগুলো যেন পর্দায় জীবন্ত হয়ে ওঠে। এবং শুধুমাত্র নির্মাতা এবং অভিনেতাই নন তিনি, তার জীবনে তিনি সুরকেও সাথী করেছেন। তিনি একজন সঙ্গীত শিল্পীও। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী, নির্মাতা, সঙ্গীত শিল্পী MNU রাজু। ওয়েলকাম টু ক্যাফে লাইভ। কেমন আছেন? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো। অনেকগুলো গল্প জমে আছে, সম্পর্কের গল্প, এটা আমাদেরই গল্প, আবার সেখানে দেনা পাওনাও আছে, অনেক কিছু চলছে জীবনে। সো এক বাক্যে যদি জিজ্ঞাসা করি, হাউজ লাইফ? আলহামদুলিল্লাহ, ফ্যান্টাস্টিক। কোন গল্পটা আগে শোনাবেন? আপনি যেটা শুনতে চান। সম্পর্কের গল্প দিয়ে শুরু করি। আমি দেখছিলাম যে আপনি সম্ভবত গতকালকে পোস্ট করেছেন যে অনেক ভিউ হয়েছে। এইটা মানে এই কারণেই সম্পর্কের গল্পটা বলতাম, কারণ শেষ ভালো যার সব ভালো। আর এটা শেষ লাস্ট এটা রিলিজ হলো, এটা খুবই ভালো রেসপন্স। এবং রাজ ভাই তো এখন নিশ্চয়ই জানেন যে পারিবারিক অনেক ধরনের গল্প নিয়ে, পারিবারিক কেন্দ্রিক গল্প বেশি কাজ করছে। এর আগে তোমাদের গল্প, এটা আমাদেরই গল্প, সম্পর্কের গল্প। সো এই যে পরিবার কেন্দ্রিক যে গল্পগুলো, এইটা যে বাংলাদেশের মানুষ যে ধরনের রেসপন্স করছে, মানে এটা আনবিলিভেবল। মানে এটা খুবই ভালো লাগছে। এবং আমরা ওখানে পারফরমেন্স করতে পারছি, আমাদেরকে চরিত্র দিচ্ছে এবং দর্শক আমাদেরকেও ভালো ফিডব্যাক দিচ্ছে, এটা খুব এনজয় করি। একেবারে। দেনা পাওনার গল্পটা একটু শুনি ছোট্ট করে। হ্যাঁ, দেনা পাওনা তো একটা অনেক বড় জার্নি অলরেডি চলছে। এটার অনেক মজার একটা বিষয় কি, ধরেন আমরা নাটকে কি দেখি যে নায়ক নায়কের একটা জুটি, কিন্তু আমাদের এই দেনা পাওনায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে খায়রুল হোসেনের একটা জুটি। বাংলাদেশের সবাই বলে ভাই খায়রুল আর হোসেন আপনাদের দেখলে, বা আমরা যে এপিসোডে থাকি না, ভীষণ মিস করে বা বলে। এটা খুব এনজয় করি যে একটা ছেলে ছেলে জুটি হয়ে গেছে। হ্যাঁ, এটা ভালো লাগে। আর স্পেসিফিক রাস্তায় বেরোলে তো ক্যারেক্টারের নাম ধরে যখন ডাকে, হোসেন ভাই কি অবস্থা, খুব ভালো লাগে, খুব ভালো অ্যাজ এ পারফর্মার। জীবনের গ্রাফটা যদি দেখি, জীবনে প্রথম এসেছিল সুর, তারপরে এসেছে ডিরেকশন, যে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি যতদূর জানি বছর 5 কাজ করেছেন, তারপর নিজেই ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, তারপরে অভিনয় এসেছে। সুর তো ছোটবেলা থেকেই গুনগুন করতাম, স্কুলে বিভিন্ন প্রোগ্রামে গান করতাম। সেটা আমার মিডিয়াতে মানে ডিরেকশন আসার আগে ব্যান্ডও ছিল সম্ভবত। আমার একটা ব্যান্ড ছিল তন্ত্র, অনেক আগে 2004-5 ওই সময়ের দিকে। সেটা বেশি দিন কন্টিনিউ করা হয় নাই, কারণ পড়াশোনার চাপ ছিল। বাবা কোনোভাবেই চায় না যে কোনো মানে এই যে ডিরেক্টর হওয়ার স্বপ্নটা কিভাবে বাসা বাঁধলো? এইটা স্বপ্ন ছিল না, এটা আনফরচুনেট হয়ে গেছে। কিভাবে? আমার এক ফ্রেন্ড মাসুম, ও তখন রাজভাই চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। আমি একদিন শুটিং দেখতে যাই। আচ্ছা। তো রাজভাই কি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য ওকে বাইরে পাঠানো হয় যে তুমি একটু যাও মেবি কোনো চ্যানেলে। তো তখনকার সময় হচ্ছে টিসি লিখতে হতো, ওই ইন আউট টিসি লিখতে হতো। তো রাজভাই বলতেছে তুমি গেলে তো এটা করবে কে? তো মাসুম বললো যে রাজু পারবি? বললাম হ্যাঁ, এটা খুবই নর্মাল, পারবো। রাজভাই বলতেছে পারবে, আচ্ছা যাও তাহলে। তো ওই দিন থেকে আমি কাজ করার পরে বসের সাথে, রাজভাইয়ের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ওই জয়েন করলাম। আমি স্কুল লাইফে জয়েন করলাম। বসের সাথে থাকার পরেই পড়াশোনা, কাজ শেখা, এবং অনেক বড় একটা সময়, সেটা 5 ইয়ার্স প্লাস হবে। তারপরে নিজে যখন মনে হলো যে না আমি ক্যাপেবল, আমি কিছু বানাই, ফিকশন বানাই, বসকে বললাম, বলে ওকে ফাইন বানাও। তারপর থেকে টুকটাক নিজে বানাচ্ছি। আর খুব বেশি কন্টিনিউ করতে পারতেছি না হচ্ছে যেহেতু অ্যাক্টিং পাশাপাশি করছি, আর সংসার সব মিলে আর কি। 3 সন্তানের বাবা আপনি। হ্যাঁ, আমি 3 কন্যার জনক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো এই তো সব মিলিয়ে ব্যস্ততা যাচ্ছে। এই যে আমরা শুনছিলাম যে আমাদের সবার পছন্দের নির্মাতা মোস্তফা কামাল রাজ, তার সাথে আপনার ভীষণ সখ্যতা। তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি কাজ শুরু করেছেন, এবং অভিনয়টাও আমি জানি সম্ভবত তার জন্যই শুরু হয়েছে। সেই গল্পটা একটু শুনি। মানে এক কথা বলতে হলে যে আমার মিডিয়া রিলেটেড যত ধরনের আমার ক্যারিয়ারটা
রাইট নাও এখন যেখানে আছে হুম। অভিনয় ডিরেকশনে, এটা দুইটার মেন্টরই রাজ ভাই। আচ্ছা, অভিনয়ের প্রথম দিনটা কেমন ছিল? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার দিনটা তো শুনলাম। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকা অবস্থায় আমি আচ্ছা, মানে সেদিন কি পারফরমেন্স করি। হয়েছিল? পারফরম্যান্সটা শুরু সেই হলো দিন তো কিভাবে? আমার শুরুর কিছু কাজ, মাইক, আর মানে আমি অ্যাজ এ পারফর্মার হিসেবে, মানে অভিনেতা হিসেবে মানুষ আমাকে জানলো হচ্ছে গ্র্যাজুয়েট থেকে। হুম, রাজ ২০০৯ ভাইয়ের ২০০৯ রাজ ভাইয়ের মানে ওই সময়ের অনেক পপুলার একটা সিরিয়াল, অনেক সিনিয়র আর্টিস্টরা কাজ করছেন ওখানে। আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এবং পারফর্মার হিসেবে খুবই মানে জুনিয়র একটা মানুষ। তো সাপোর্ট ছিল রাজ ভাই, হুম। তো আমাকে ছেড়ে দিত, যাও তুমি যাও, মানে আমার উপর একটা আলাদা কনফিডেন্স ছিল। আলহামদুলিল্লাহ বসের এই কনফিডেন্ট এখনো আছে। আমার প্রতি বিশ্বাসটা রাখে আর কি। তো জাহিদ হাসান ভাই, তারপরে সিদ্দিক ভাই ছিল, ব্যাপক সাপোর্ট দিত, মানে মানে আমাকে। আর অভিনয়টা হচ্ছে যে কাছ থেকে অনেক বড় বড় মানে বড় বড় আর্টিস্ট, জাহিদ ভাই, মোশাররফ ভাই, এদের কাছ থেকে, যেহেতু আমি ডিরেকশনে ছিলাম, মানে ক্যামেরার পেছন থেকে এত বড় বড় আর্টিস্টের অভিনয় দেখতেছি, সো অভিনয়টা আমার জন্য সহজ হয়ে গেছে তাদের অভিনয় দেখতে দেখতে। সো গ্র্যাজুয়েট দিয়ে শুরু। তারপরে তো আর আমি বাইরে খুব কাজ কম করতাম, ইভেন এখনো কম করা হয়, রাজভাইয়ের কাজই বেশি করা হয়। এখন রিসেন্ট এটা আমাদেরই গল্পে ওই গ্র্যাজুয়েটেরই হুম। এই আবুল আবার ১৭ বছর পর আবার আবুল রাইট এলো। রাইট রাইট। এই গল্পটা যদি একটু বিশদ করে শুনতে চাই যে ১৭ বছর পর আবার একটা চরিত্রকে ধারণ করা। এইটা 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 আমি যখন এখন রাস্তায় বের হই, এটা আলহামদুলিল্লাহ যে এত ভালো লাগে যে ১৭ বছর আগের একটা কাজ আমাকে ডিরেক্ট বলে, আবুল ভাই কি অবস্থা, কেমন আছেন? মানে ১৭ বছর একটা ক্যারেক্টারকে মনে রাখা, এইটা হুম। আমার মনে হয় যে এটা আ রাজ ভাই ব্লেসিং আপনার এমন জন্য। একটা চরিত্র ক্রিয়েট করছেন ৯ এ, যেটা ২৬ এও আমাকে রেসপন্স করে। এইটা সেইটাই, যেহেতু দর্শক এখনো চরিত্রটাকে ধারণ করে, হুম। ভালোবাসে। বস হয়তোবা ওইটা চিন্তা করেই ভাবছে যে ওকে ওই ক্যারেক্টারটা এই জেনারেশনের সাথে পরিচয় করে দিই। আমার মনে হয় এইটাই। যার কারণে এটা বসেরই প্ল্যান যে এটা আমাদের এই গল্পে ইনভের্স করবে। ওই ক্যারেক্টারটাকে আবার দেখাবে নতুনভাবে। আমি চেষ্টা করছি, দেখা যাক। ওকে, এই যে বলছিলেন যে দর্শকরা ১৭ বছর ধরে একটি চরিত্র ধারণ করছে, ভালোবেসেছে, মনে রেখেছে। এমএনইউ রাজু কিভাবে আবুলকে ধারণ করেছিল ২০০৯ এবং এখন এসে যখন আবার আবুলকে ধারণ করতে গেছে, তখন সে কি প্ল্যান করেছে, কি ভাবে নিজেকে প্রিপেয়ার করেছে? আমি তো ওই চরিত্রের সাথে আমি ভীষণ পরিচিত। হুম, ইভেন যার ক্রিয়েশন সেও সে নিজেই এখন ওটা বানাবে। আমার বস রাজ ভাই থাকবে। সো ওই একই, ডিরেক্টরও সেম, আর্টিস্টও সেম। হুম। বাট সময়টা একটু অনেক বড় একটা সময় চলে গেছে। বাট আমি ট্রাই করব যে ওই আবুলকেই আবার প্রেজেন্ট করার। সেটা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। বসের আ বাকিটা রাজ ভাই আমার কাছ থেকে বের করার ক্ষমতা তার আছেন। এটা অনেকেই জানেন। হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এই যে জীবনের গতিপথ, সেখানে গান আছে, অভিনয় আছে, ডিরেকশন আছে। তো আমি যতদূর জানি যে আপনি একটু বেছে কাজ করতে পছন্দ করেন বা থাকে না যে সংখ্যায় অনেক হবে এই ব্যাপারটা আপনার মধ্যে নেই। মানে ঠিক তাই তো কি হওয়া না? উচিত। কারণ আমি তো তাই মনে করি। একটা হুট করে প্রতি মাসে সিঙ্গেল করলাম, ফিকশন করলাম। মানে গল্প থাকলো না। এখন তো আমি সরি যে এই ধরনের কাজ যারা করেন, আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি যে হয়তো বিভিন্ন কারণে এটা করে ফেলতেছেন। বাপ নাই, মা নাই। মানে আত্মীয়র অনেক একটা ফ্যামিলি দেখালে বা একটা গল্প দেখালে তো হুম। অনেক কিছু প্রয়োজন হয়। মানে আমি আপনার কথাটাই বলি যে ডিটেইলিংটা কম এভাবে পাই। বলেন যে একটা রুমের মধ্যে একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকবে, এটা দিয়ে আসলে আপনি এক্সাক্টলি। নাটক এটা বানাতে এটা চান এটা না। এটা হ্যাঁ, এই ধরনের গল্প হয়, কিন্তু আমরা এখন বাজেট স্বল্পতা না কোন স্বল্পতা আমরা জানি না, নাকি ভাবনার স্বল্পতা, গল্প মানে প্রপারলি দেখানো, যেমন এই যে এটা আমাদেরই গল্প। মানে তোমাদের গল্প, সম্পর্কের গল্প, এটা তো পারিবারিক গল্প। মানে কে নাই এখানে? হুম, হুম। চাচাতো ভাই থেকে শুরু করে, এখন তো আমরা চাচাতো ভাই, একটা গল্পে চাচাতো ভাই থাকতে পারে, ফুপু থাকতে ফুপু পারে, থাকতে ফুপুর পারে। মেয়ে থাকতে পারে। এটা থাকতে পারে। এটা 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 আমরা তো রিসেন্ট দেখতেছি। আমি তো মাঝখানে অনেকদিন আমি এই টাইপের মানে গল্পে ফুপি তো দূরের কথা, বাপ মাই নাই। বাবা বিদেশ, মা আছে, বা মা মারা গেছে, বাবা আছে, এরকম আরকি। আর সেজন্যই তো দর্শকরা এত ভালোভাবে গ্রহণ করেছে। এক্সাক্টলি। ওকে, দর্শক তো আসলেই মানে প্রপারটাই দেখতে চায়। এক্সাক্টলি। আচ্ছা, পাশে একটা জার দেখতে পাচ্ছি আমরা এবং হ্যাঁ, সেখানে আমরা কিছু হোয়াইট পেপারস দেখতে ওকে, পাচ্ছি। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে আপনার জন্য কিছু কোয়েশ্চেন রেডি করেছে ওকে, আমাদের ওকে, টিম। ওকে। সো আপনাকে যেটা করতে হবে 1 বাই 1 কোয়েশ্চেন পিক করে আচ্ছা, আমাকে পাস করে দিতে আচ্ছা, হবে। আচ্ছা, আমি জানাবো যে কি আচ্ছা। প্রশ্ন আপনার জন্য আমাকে করতে আছে। হবে কিছু?
না, জাস্ট আমাকে তুলে আচ্ছা, দেবেন, আচ্ছা, তবে ওকে। তার আগে একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসবো। শিওর, শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সুপার প্রেজেন্স ক্যাফে লাইভ। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর আবার দেখা হচ্ছে, আরো গল্প বাকি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন বহুমুখী প্রতিভার অধিকারী, আপনাদের ভালোবাসার হোসেন বলতে পারেন, আবুল বলতে পারেন, MNU রাজু। ওয়েলকাম ব্যাক। যেটা বলছিলাম যে এখন একটা করে প্রশ্ন তুলে আমাকে পাস করে দিতে হবে, আমি ওকে। জানাবো যে আমি আমাদের টিম একটু নার্ভাস, কি জানি রেডি না কি করেছে অবস্থা। আপনার ওকে, জন্য। বিসমিল্লাহ। স্বপ্নের চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা থেকে মিডিয়ায় আসা, কবে পাবো সেই চলচ্চিত্র? প্রতিটা মেকারই থাকে, আমারও আছে, ওয়েট করছি, সময় বলে দেবেন ইনশাল্লাহ। কোনো প্ল্যান বা কিছু? প্ল্যান তো প্রতিটা ডিরেক্টরই থাকে যে একটা ক্যানভাস, বড় ক্যানভাসে কাজ করবে। সো আমারও আছে, আমি এই মুহূর্তে বলতে চাই না যে অমুক দিন করবো তমুক দিন করবো। প্ল্যান আছে, ইচ্ছা আছে, টুকটাক করে আগাচ্ছি, আলহামদুলিল্লাহ, দেখা যাক, সময় হলে বলবো। ওকে, আমরা অপেক্ষায় থাকলাম। নেক্সট ওয়ান। ওকে। পরের প্রশ্ন হচ্ছে, কোন রাগ বা অভিমানে ওকে কোন রাগ বা অভিমানে মিডিয়া ছেড়ে চাকরিতে চলে গিয়েছিলেন? অভিমান না, এটা প্রসঙ্গটা উঠে গেল আসলে। এটা যেহেতু আমি ব্যাংকার পরিবারের একটা ছেলে, হুম। আমার বাবা বাংলাদেশ ব্যাংকে এই যে লাস্ট মান্থে হচ্ছে রিটায়ার করছেন। তো আব্বুর একটা ইচ্ছা ছিল যে মানে মিডিয়া বা অন্য কোনো প্রফেশন, সেটা সেফ জোন নাও হতে পারে। মানে সেটা বাবা মার গার্ডিয়ানরা কি জায়গা বাবা থেকে মার জায়গা খুব থেকে কি? স্বাভাবিক এই কিন্তু এই ভাবনাটা। প্রফেশনটা যে মিডিয়া বা গান বা স্পোর্টস, হুম 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 ওই সেক্টরটাও যদি বলি, এখানেও যে একটা ক্যারিয়ার বিল্ড আপ হুম। করা যায় বা ক্যারিয়ারটা করা যায়, এইটা কিন্তু মানে ব্যাংকার বাবারা বোঝে না। সো বাবা তখন আমাকে এক ধরনের জোরপূর্বকই, কারণ যার সাথে ছিলাম অনেক ভালো ছিলাম, এবং এখনো সেই ওই রিলেশনটা এখনো কন্টিনিউ আছে আমার। নিশ্চয়ই অন্য কোনো কারণে চলে গেলে তো বসের সাথে আমার হুম হুম হুম। কখনো দেখা হতো না, কাজ হতো না, কথা হতো না। আলহামদুলিল্লাহ এখনো যদি বলে লাইফ চলাবস্থা বললে আমি হয়তোবা এখান থেকে উঠে ওনার কাজে বাহ, আগে বাহ, যাব। এতটা হ্যাঁ, ডেডিকেশন, ওইটা ডেডিকেশন বলেন বা রিলেশন ভালোবাসা, বলেন। শ্রদ্ধা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওইটা চাকরিটা শুধু বাবার কারণেই করা। মানে তার ধারণা ছিল যে তুমি একটা গভর্নমেন্ট জব করবা, এটা সেফ জোন, মানে অ্যাট লিস্ট। মানে প্যারেন্টস যেটা চায় যে একটা এক্স্যাক্টলি, সিকিউরিটি এক্স্যাক্টলি। তারপরে জীবনে। বাবার কথাটা একটু প্রায়োরিটি দিলাম। কিছু করার নেই, মুরব্বী মানুষ, সেও যেন একটু খুশি থাকে। এখন সেটার পাশাপাশি তো প্যারালালি সবকিছু করছি, কম বাট করছি তো আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট ওয়ান। আপনাকে রাজু নামের চেয়ে চরিত্রের নামে দর্শক বেশি চেনে, যেমন গ্র্যাজুয়েটের আবুল, হিটের জামাল, ফ্যামিলি ক্রাইসিসের মোজাম্মেল বিআই, দেনা পাওনার হোসেন। নাম নিয়ে মজার কোনো ঘটনা? আমার নাম নিয়েই তো একটা কিউরিওসিটি আছে অনেকের মধ্যে, যে এমএনইউ রাজু কেন? হ্যাঁ। এমএনইউ হচ্ছে যে আমার নাম হচ্ছে, মানে আমার ভোটার আইডি কার্ডে মোহাম্মদ নাজিমউদ্দিন মন্ডল লাজুক। তো মজার বিষয় হচ্ছে যে আমি রাজবের সাথে যখন শুরু করলাম কাজ, তো বস আমার বললো যে লাজুক তো মেয়েদের নাম, তোমার নাম আমি রাজ, তুমি রাজু। এই হচ্ছে আমার রাজু। আমার ন্যাশনাল আইডিতে কিন্তু মানে রাজু নাই। তো এমএনইউটা হচ্ছে একটু শর্ট করে দিলাম, যেহেতু নাজিমউদ্দিন মন্ডল রাজু, এটাকে শর্ট করে এনে, হ্যাঁ, নাজিম ইউতে উদ্দিন, তারপর রাজু। এমএনইউ রাজু হচ্ছে মোহাম্মদ নাজিমউদ্দিন রাজু, এটার ইয়াটা। আচ্ছা। এটা অনেকে আজকে জানলো। আর চরিত্রের নাম ধরে ডাকাতে, এটা তো অ্যাজ এ পারফর্মার হিসেবে তো এটা আনন্দের। শুরুতেই বললাম যে ওই চরিত্রের নাম ধরে ডাকা, এটা পারফর্মারের কাছে যেমন আনন্দের, আর ডিরেক্টরের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছে যে একটা চরিত্রকে ক্রিয়েট করা। মানে একেবারে। এটা এবং একেবারে। আলহামদুলিল্লাহ যে রাজভাইয়ের যত কাজ করছি, আমার চরিত্র ধরে মানুষ ডাকে, এখনো ডাকে। মানে চরিত্রকে এস্টাবলিশ করছেন রাজভাই উনি ওইভাবে। মোস্তফা কামাল রাজ আপনার নাম রেখেছেন রাজু, কিন্তু রাজু। লাজু নামটা কে রেখেছিল? লাজুকটা হচ্ছে আমার মামা, মামা। মারা গেছেন উনি, অনেক আচ্ছা। আগে মারা গেছেন। এটা আমার মামার রাখা নাম, ওকে, লাজুক। নেক্সট ওয়ান।
পারিবারিক গল্পের ধারাবাহিক নাটকগুলো আবার দর্শক লুফে নিচ্ছে। নির্মাতা হিসেবে আপনি কি মনে করেন নিয়মিত এমন কাজ আসা উচিত? ডেফিনেটলি মানুষ এটাই চায়। মানে ভ্যারিয়েশন, আপনি পারিবারিক গল্পের মধ্যেই ভ্যারিয়েশন আনা হুম, সম্ভব। মানে একটা এক্স্যাক্টলি। পরিবারের তো মানে শুধু মানে অনেক ধরনের ঝগড়া হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এটা না। পরিবারে তো অনেক কিছুই হয়। হুম, সো আপনি যেটা হয় সেটাই দেখাবেন। ভ্যারিয়েশনটা ওখানে আনলেই হয়। বাট পরিবারকে এস্টাবলিশ করতে হবে। এক্স্যাক্টলি। লাস্ট ওয়ান। লাস্ট। হ্যাঁ। না, প্রশ্ন আছে এই সেগমেন্টের লাস্ট ওয়ান। জনপ্রিয় আবুল চরিত্রটি ১৭ বছর পর আবার ফিরছে এটা আমাদেরই গল্প নাটকে। আপনি কি মনে করেন আগের মতোই দর্শকরা এই চরিত্রটাকে গ্রহণ করবে? এটা একটু আহ কঠিন প্রশ্ন। কারণ কারণ হচ্ছে যে জেনারেশন তো চেঞ্জ। হুম, ওই সময়ের জেনারেশন আর এখনকার জেনারেশন, ১৭ বছরের জেনারেশন হচ্ছে আমাদের মতো কিছুটা বুড়া হয়ে গেছে। তাই না? বাট এইটা একটু চ্যালেঞ্জ। হুম। এই জেনারেশনকে এটা মানে পজিটিভলি দেখানো সম্ভব কিনা বা মজা করে দেখবে কিনা। বাট আমি সিওর, কারণ আমি তো রিসেন্ট যেগুলো করছি দেনা পাওনা, এটাও তো একেবারে এই সময়ের টিনেজের জন্য কাজ করা সেটা না। আমি আমার মতো করছি, কিন্তু সবাই তো অ্যাকসেপ্ট করছে। আলহামদুলিল্লাহ করবে, আমি বিশ্বাস করি। ওকে। তো আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গেল। আমাদের লাস্ট যে সেগমেন্টটা হুম, সেটা হলো ১০ এ বস। আপনার আচ্ছা, জন্য ১০ টি প্রশ্ন আছে। ওকে, তো আমরা চেষ্টা করব ১০ টি প্রশ্নে আপনাকে বশ করার। আর আপনাকে আচ্ছা, চেষ্টা করতে হবে ১০ এ ১০ পাওয়ার। ওকে, সেখানেও কন্ডিশন এপ্লাইড। এই যে ওকে, রুবিকস কিউবটা আমরা দেখতে পাচ্ছি, এটা সলভ করতে, করতে ১০ টি প্রশ্নের উত্তর দিতে ওকে। হবে। আপনি কি করে দিবেন এটা? না, আপনি সলভ করবেন। যদি এটা সলভ হয়ে যায় ওকে, অ্যান্সার দিতে, দিতে তাহলে একটা গিফট আছে আপনার জন্য। আচ্ছা, আচ্ছা, সো ওকে। শুরু করছি। মনে যদিও হয় পাবো না, কারণ এটা আমি বাচ্চা যখন খেলে আমি অনেক ট্রাই করছি, হয় না। আচ্ছা, গিফট পাবো না কনফার্ম। চেষ্টা করতে ক্ষতি কি? ওকে, ওকে, যদি ১ম প্রশ্নটি নিয়ে আমরা অলরেডি কথা প্রসঙ্গে আ বলেছি যে শিওর। MNU ফুল মিনিং কি? এমএনইউ হচ্ছে এ এডেন আজিম, ইউতুদ্দিন, আর এ রাজু। ওকে। এমএনইউ রাজু। এই প্রশ্নের উত্তর সম্ভবত আমি জানি আপনার প্রিয় পরিচালক। মোস্তফা কামাল রাজ, আর কেউ না। পুরস্কার প্রাপ্তি নিয়ে কোনো আক্ষেপ আছে? পুরস্কার তো প্রতিদিনই রাস্তায় পাই, যখন মানুষ ডাকে, আপনার অভিনয় খুব ভাল লাগে। আমার কক্সবাজার থেকে অনেকেই আ শুটকি ব্যবসায়ী শুটকি পাঠায়, রিকশাওয়ালা ভাড়া নেন, এটাই তো আমার অ্যাওয়ার্ড। এক্সাক্টলি। এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? এ সময়ে কারা ভালো অভিনয় করছে বলে আপনি মনে করেন? অনেকেই, ইয়াংদের মধ্যে জোবান, টোটিনি, অনেকেই ভালো করছে। ভালো আ করছে বলেই তো মানে নাটকের বাজেট অনেক দূরে চলে গেছে। অবসর সময়ে কি করা হয়? অবসর সময় গান করি, স্ক্রিপ্ট লিখি, আড্ডা দেই। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় কিছুই হতে চাই নাই। মানে ডে বাই ডে মানে একটা সামনে আসছে, ওইটাই শুরু করছি, ওইটাই হচ্ছে, করছি। ওকে। জনপ্রিয় শিল্পীরা সিন্ডিকেটের বাইরে কাজ করতে পারছে না। হুম। কথাটা কি আপনি মানেন? এটা সিন্ডিকেট তো আসলেই সব জায়গায় থাকে। সিন্ডিকেটকে ভেঙে দিতে হয় কোয়ালিটি দিয়ে। পছন্দের কোনো চরিত্র আছে যেটা করার খুব ইচ্ছে আপনার? আমি পছন্দের চরিত্র আ আ করার ইচ্ছা আছে। আমি কি চরিত্র করব আমি জানি না। বাট সামনে যেটা চ্যালেঞ্জিং পাবো সেটাই করব। ওকে। কোন পরিচয়ে পরিচিত হতে ভালো লাগে? নির্মাতা, অভিনেতা, গায়ক, চাকরিজীবী? ডেফিনিটলি নির্মাতা। কারণ নির্মাতা হচ্ছে একজন মানে একজন ক্রিয়েটর। সো ক্রিয়েশন এর মজাটাই আলাদা। ওকে। শেষ প্রশ্ন। এটাকে প্রশ্ন বলা যায় না, বা অনুরোধ বলা যেতে পারে ওকে। যে আমরা আপনার কণ্ঠে একটি গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। আচ্ছা, গিফটটা আমি পাবো না কনফার্ম, কারণ আমার দিয়ে হবে না এটা। ওকে, গান তো আ হ্যাঁ, যেহেতু পরিচয় হলো যে গান গাই। তো আচ্ছা, অত আমি ভালো না। একটু কথায়, কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে হ্যাঁ, নিই। সিওর, সিওর, তারপর সিওর। গানের সুরে আমরা শিওর, শিওর, প্রোগ্রামটা শেষ শিওর, করব। শিওর, থ্যাংক ইউ সো শিওর। মাচ ফর কামিং। খুব ভালো লাগলো আপনার থ্যাংক সাথে ইউ, কথা থ্যাংক ইউ বলে। অল, থ্যাংক ইউ অল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক সোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকুন। ক্যাফে লাইভে আবারও দেখা হবে। চলুন এখন গান শুনতে, শুনতে বিদায় নেই। হুম, কেন জোছনা ঢুইলা পরে আল্লাহ দে, আল্লাহ দে। কেন জোছনা ঢুইলা পরে আল্লাহ দে, আল্লাহ দে। কাছে নাই সোহাগের মানুষ একলা, কি ভাল লাগে। কেন জোছনা ঢুইলা পরে মনের মানুষ কাছে নাই রে, এ ব্যথা কেমনে সই রে। মনের মানুষ কাছে নাই রে, মনের মানুষ কাছে নাই রে, এ ব্যথা কেমনে সই রে। কাছে নাই সোহাগের মানুষ একলা, কি ভাল লাগে। কেন জোছনা ঢুইলা পরে।